আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। দেশে নানা রকম সংকট শুরু হয়েছে। এই সংকটের মধ্যে ধরুন আপনি ইন্টারনেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেলেন, কিংবা আপনি হাতে যে ফোনটা দিয়ে কথা বলেন সেই ফোনটা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেলেন, তাহলে আপনার কেমন লাগবে অনুভূতিটা একবার চিন্তা করুন তো। কিংবা আজকে এই মুহূর্তে যদি দেখেন একটি দেশের কথা, ইরান আজকে প্রায় 2.5 মাস হতে চললো, কোনো ইন্টারনেট সেবা নাই, সেখানে ইন্টারনেট শাটডাউন চলছে যুদ্ধ পরিস্থিতির কারণে। তাদের জীবন বেঁচে থাকা কিভাবে চলছে আপনি একটু চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় চিন্তা করুন। আজকে বাংলাদেশও কিন্তু বহুমুখী সংকটে পতিত হয়েছে। বাংলাদেশের মানুষ কোন পাপ করেছে আমি বলবো না যে অমুক দল তমুক দলে এসে ইত্যাদি, এগুলো আর বলার সময় নেই। আমরা কিন্তু দেখেছি পৃথিবীতে ব্যাপক ভয়াবহ সংকট মুহূর্তেও আমরা কিন্তু টিকেছিলাম, বেঁচেছিলাম। কোভিড কাল, করোনা কাল, আমরা কিন্তু বুঝতেই পারিনি যে করোনা কালে এত সংকটের মধ্যেও আমরা কিভাবে মাথা উঁচু করে টিকেছিলাম। সেই সময় বাংলাদেশে কিন্তু একটা সরকার ছিল। আজকে যদি ওই সরকারের প্রশংসা করি তাহলে ওই সরকারের দোষর হয়ে যাব। যেটি ভালো সেটি বলতে হবে। আজকেও একটা সংকট তৈরি হয়েছে, অভ্যন্তরীণ সংকট। আওয়ামী লীগ সরকারের পতনের পর 1.5 বছরের ইউনূসের দুঃশাসনের দেশকে লেজে গোবরের অবস্থা। অন্যদিকে মধ্যপ্রাচ্য, ইরান বা পশ্চিম এশিয়ার যুদ্ধে সংকটটা দারুণভাবে বেড়ে গেছে। আজকে আমরা প্রতি পদক্ষেপে আপনি প্রত্যেকটা পা ফেলবেন, আপনি সমস্যার গভীরে ঢুকে যাবেন বা ঢুকে যাচ্ছেন। এই নানা সমস্যার মধ্যে একটা নতুন সমস্যার উদ্ভব হয়েছে, কয়েকদিন আপনারাও খেয়াল করছেন। আজকে এটি নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম বণিক বার্তা একটা রিপোর্টও করেছে বিষয়টা নিয়ে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিপর্যস্ত হতে পারে মোবাইল নেটওয়ার্ক। কিভাবে বিপর্যস্ত হতে পারে আপনার অভিজ্ঞতা আমরা বুঝতে চেষ্টা করব, এবং আমরা দেখতে চাই যে আসলে কিভাবে আমরা ইন্টারনেট এবং মোবাইল সেবা থেকে বিচ্ছিন্ন হতে পারি বা হয়ে যেতে বসেছি। প্রায় আমরা গভীরে যেতে চাই। চলুন, আমাদের বলতেই হয় নেটওয়ার্ক বিপর্যয়, অন্ধকারে ডুবছে কি যোগাযোগ ব্যবস্থা। আপনারা কি খেয়াল করেছেন যে গত কয়েকদিন ধরে মোবাইলে কথা বলতে গিয়ে হুটহাট কল ড্রপ হচ্ছে, কিংবা 4G নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ইন্টারনেট কাজ করছে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের জীবন যেখানে পুরোপুরি ইন্টারনেটের উপর নির্ভরশীল, সেখানে যদি হঠাৎ মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে যায় তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা কি কল্পনা করতে পারছেন? বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে এখন ঠিক এই খাদের কিনারে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মোবাইল অপারেটররা। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে অপারেটরদের সংগঠন এমটব সরাসরি বিটিআরসি কে চিঠি দিয়ে জানিয়েছে সরকারের হস্তক্ষেপ ছাড়া নেটওয়ার্ক চালু রাখা সম্ভব নয়। কেন আমাদের মোবাইল নেটওয়ার্ক এই চরম ঝুঁকির মুখে এবং এর থেকে উত্তরণের পথই বাকি? পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ বা পিজিসিবির তথ্য বলছে গত কয়েকদিনে দেশে লোডশেডিং এর মাত্রা আকাশ ছোঁয়া। বৃহস্পতিবার লোডশেডিং এর পরিমাণ ছিল 1923 মেগাওয়াট, আর শনিবার বিকেলেও 1300 মেগাওয়াটের ঘাটতি দেখা গেছে। এখন প্রশ্ন হতে পারে বিদ্যুতের সাথে নেটওয়ার্কের সম্পর্ক কি? মোবাইলের প্রতিটি টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন সচল রাখতে বিদ্যুৎ লাগে। যখন বিদ্যুৎ থাকে না তখন ব্যাটারি বা জেনারেটর দিয়ে এগুলো সচল রাখতে হয়, কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যাচ্ছে, আর জেনারেটর চালানোর জন্য পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ডিজেল। এমটব জানাচ্ছে পরিস্থিতি এখন আর অপারেটরদের নিয়ন্ত্রণে নেই। তারা বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল বারীকে চিঠিতে স্পষ্ট জানিয়েছেন এটি একটি গুরুতর ও ক্রমবর্ধমান সংকট। চলুন কিছু তথ্য দেখে নেওয়া যাক। বাংলাদেশের প্রধান 3টি অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের প্রতিদিন কি পরিমাণ জ্বালানি লাগছে জানেন? সব মিলিয়ে দৈনিক প্রয়োজন 52,425 লিটার ডিজেল এবং 19,859 লিটার অকটেন। গ্রামীণফোন 28,079 লিটার ডিজেল, রবি
13,140 লিটার ডিজেল, বাংলালিংকের 11,206 লিটার ডিজেল প্রয়োজন। এমটব মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জুলফিকার জানিয়েছেন, একটি ডেটা সেন্টার সচল রাখতে প্রতি ঘন্টায় 500 থেকে 600 লিটার ডিজেল লাগে। প্রতিদিন একটি ডেটা সেন্টারের পেছনে 4,000 লিটার জ্বালানি খরচ হচ্ছে। কিন্তু সমস্যা হলো স্থানীয় পেট্রোল পাম্পগুলো এই বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ করতে পারছে না। ফলে নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ এখন এক অসম্ভব যুদ্ধে পরিণত হয়েছে। রবির চিফ অপারেটর অফিসার শাহেদ আলম জানিয়েছেন, দীর্ঘমেয়াদে জেনারেটর চালানো কোনোভাবেই টেকসই সমাধান নয়। আবার জ্বালানি পরিবহনে মাঠ পর্যায়ে নানা জটিলতা আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে জ্বালানি টাওয়ার পর্যন্ত পৌঁছাতে পারছে না। আপনারা হয়তো ভাবছেন যে একটি টাওয়ার বন্ধ হয়ে গেলে সেই এলাকা নেটওয়ার্ক পাবে না, কিন্তু সমস্যাটা আরো গভীরে। মোবাইল অপারেটরদের আছে সুইচিং সেন্টার বা ডেটা সেন্টার, একে বলা হয় নেটওয়ার্কের মস্তিষ্ক। এমটব মহাসচিবের ভাষ্যমতে ডেটা সেন্টার থেকেই ট্রাফিক রাউটিং বা কন্ট্রোল হয়। যদি কোনো কারণে এই ডেটা সেন্টারগুলোতে জ্বালানির অভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়, তবে কল, ইন্টারনেট, SMS সব একসাথে স্তব্ধ হয়ে যাবে। এর প্রভাব পড়বে সরাসরি আমাদের ডিজিটাল অর্থনীতিতে। ব্যাংকিং লেনদেন, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, এমনকি জরুরি OTP পাওয়াও বন্ধ হয়ে যাবে। গ্রামীণফোনের তানভীর মোহাম্মদ এবং বাংলালিংকের তৈমুর রহমান দুজনেই একটি বিষয়ে জোর দিয়েছেন, টেলিকমকে অগ্রাধিকারমূলক জরুরি সেবা হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ হাসপাতালে যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ লাগে, তেমনি এই ডিজিটাল মেরুদণ্ড সচল রাখতেও বিশেষ অগ্রাধিকার প্রয়োজন। বিটিআরসির তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যবহারের সংখ্যা প্রায় 18,58 লাখ, আর ইন্টারনেট ব্যবহার করে 11 কোটির বেশি মানুষ। দেশের 88% বেশি মানুষ মোবাইল ফোনের উপর নির্ভরশীল। এই বিশাল জনগোষ্ঠীর যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তবে দুর্যোগ মোকাবেলা, আইন শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। পরিস্থিতি বিচার করে এমট্যাপ কিছু দাবি জানিয়েছে। 1. ডেটা সেন্টার ও গুরুত্বপূর্ণ টাওয়ারে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দিতে হবে। সরাসরি ডিপো থেকে জ্বালানি সংগ্রহের সুযোগ দিতে হবে। জ্বালানি পরিবহনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিশ্চিত করতে হবে। আসার কথা হলো, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ইমদাদুল বারী বিষয়টি গুরুত্ব স্বীকার করেছেন। তিনি জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে, মোবাইল নেটওয়ার্ক এখন আর বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার মৌলিক অনুষঙ্গ। জ্বালানি সংকট অবশ্যই একটি বৈশ্বিক ও জাতীয় সমস্যা, কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে পুরো দেশকে কয়েক দশক পিছিয়ে দেওয়া। সরকার, জ্বালানি বিভাগ এবং অপারেটরদের মধ্যে এখনই যদি কার্যকর সমন্বয় না হয়, তবে আমাদের এই ডিজিটাল কানেক্টিভিটি ভেঙে পড়তে পারে যে কোনো সময়। আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করবে এবং এই অন্ধকার কাটিয়ে আমরা নিরবিচ্ছিন্ন সেবায় ফিরতে পারবো। আপনার এলাকায় নেটওয়ার্ক বা বিদ্যুতের অবস্থা কেমন? আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এনসিপির ভেতরে একটা চঞ্চলতা সৃষ্টি হয়েছে, যে এরা সকলে মিলে যুক্ত হয়ে বেশ কিছু পরিচিত মুখ যদি একত্র হতে পারেন, তাহলে বিএনপিকে যে কোনো ঝাঁকি দিলেই তারা এই দলটিকে নিয়ে বিকল্প শক্তি হিসেবে ক্ষমতার কেন্দ্রে চলে যেতে পারবেন। এনসিপিতে যে দলে দলে বিভিন্ন দল থেকে এসে ব্যক্তিবর্গ যুক্ত হবেন, এই খবরটা গত কয়েক সপ্তাহ ধরেই সংবাদ মাধ্যমে ছিল। সাধারণভাবে একটা সরকার নির্বাচিত হয়ে আসার পরপরই সরকার বিরোধী শক্তিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে, মানে সরকার যখনও থিতু হয়ে বসেনি, সকল জায়গায় তাদের বিশ্বস্ত লোকদেরকে বসিয়ে সরকারকে একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেনি, এমন অবস্থাতেই সরকারকে টালমাটাল করে ফেলার একটা চেষ্টা করা হয়। এ দফাতেও যদিও বা একটা ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি ভাগাভাগি করে একটা সংসদ সাজিয়ে বসেছে, কিন্তু বিশেষভাবে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা এখনো
মেনে নিতে পারছে না, ঠিক জামায়াতে ইসলামীর মতোই, যে বিএনপি একা ক্ষমতায় বসে তাদেরকে একেবারেই অগ্রাহ্য করছে। এমনকি গণভোটের রায়, জুলাই সনদ, তাদের এক রকমের প্রস্তাবনার মধ্যে, পরামর্শের মধ্যে যেসব সংস্কার প্রস্তাব বা অধ্যাদেশ সমূহ ইউনূস সরকার এনেছিল, সেগুলো বিএনপি সরকার পাশ করিয়ে নিতে রাজি হচ্ছে না। এ অবস্থায় ক্ষমতার ভাগ না পেয়ে এক রকমের অস্থির এবং চঞ্চল হয়ে উঠেছেন জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা। এরই মধ্যে আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি একটা বিশ্লেষণ ছেপেছে, যেখানে তারা বলেছে যে নেপালে তো তরুণেরা ক্ষমতায় বসেছে এবং নেপালে সংসদে তরুণদের যে পরিমাণ প্রতিনিধিত্ব, বাংলাদেশের তরুণেরা কেন সেটা পেল না, বাংলাদেশের তরুণেরা হোঁচট খেলো কেন? কাজেই এই হোঁচট খাওয়া তরুণদের দলে সম্ভবত নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা কিছুতেই থাকতে চাইছেন না। কারণ ভেবে দেখুন, নাহিদ ইসলাম না হয় চিফ হুইপ হয়েছেন, জামায়াতের সঙ্গে জোট গঠন করে সংসদে যেতে পেরে। হাসনাত আব্দুল্লাহ ভাগাভাগির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছেন, কিন্তু সার্জিস আলম ঠাঁই পান নাই সংসদে, ঠাঁই পান নাই, নির্বাচনে অংশই নিতে পারেন নাই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো প্রবল প্রতাপশালী জুলাইয়ের নেতা, এবং যিনি কিনা পুরো সময়টা জুড়ে শেখ হাসিনার পতনের পর থেকে মন্ত্রী পদে থেকে ক্ষমতার স্বাদ একবার পেয়ে গেছেন। সেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকেও এখন ক্ষমতার বাইরে দিন যাপন করতে হচ্ছে। সার্জিস আলমও সংসদে ঢুকতে পারেন নাই। এ অবস্থায় জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করা ছাড়া, কিংবা আবারও তরুণদের সামনে একটা সুযোগ খুব শিগগিরই আসছে, এই আশাবাদের জন্য নিজেদেরকে প্রস্তুত করা ছাড়া জাতীয় নাগরিক পার্টির সামনে তেমন কোনো উপায় নাই। অন্যদিকে খুবই যেই ইঙ্গিত স্পষ্ট, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের এসব চাঞ্চল্যে এবং এনসিপির ভেতরকার এসব অস্থিরতায়, যেসব পক্ষরা মিলে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটাকে সফল করে তুলেছিলেন, সেই পক্ষগুলো এদেরকে বলছেন যে জামায়াত তাদের জন্য কোনো অপশন নয়। জামায়াতে ইসলামীকে বিএনপি সরকারকে ক্ষমতা থেকে ফেলে দিলেও তারা কোনো বিকল্প বলে মনে করেন না। কিন্তু এই যে জামায়াতের ভরণ পোষণ এবং প্রশিক্ষণে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস, হাসনাতদের মতো তরুণ নেতাদেরকে সামনে নিয়ে যে আন্দোলনটা অনুষ্ঠিত হলো, যেই রাজনৈতিক পক্ষটাকে জাতীয় নাগরিক পার্টির নামে গড়ে তোলা হলো, সেই পক্ষটিকে তারা বিএনপির বিকল্প হিসেবে দেখতে চান, এবং তারা এখনো তারেক রহমান সরকার গঠন করায় স্বস্তি পাচ্ছেন না। তারেক রহমানের সামনে যে কোনো বিকল্প নাই তাতেও স্বস্তি পাচ্ছেন না, কিন্তু বিকল্প হিসেবে আওয়ামী লীগকেও তারা আনতে রাজি নন। কাজেই সেই বিদেশি পক্ষটা, পশ্চিমা পক্ষ, কিংবা বাংলাদেশের শহীদুল আলম, বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইফতেখারুজ্জামান সহ বাংলাদেশের সুশীল সমাজের বক্তব্য হচ্ছে, এই তরুণদেরকে সংগঠিত হয়ে তৈরি থাকতে হবে, যাতে এরপর বিএনপিকে ধাক্কা দেওয়া মাত্র তারা গিয়ে ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হতে পারে। নাহিদ ইসলামরা কিন্তু এই ব্যাপারটা ঢাকাঢাকিও করছেন না। নাহিদ ইসলাম উমরা থেকে ফিরে স্পষ্টতই বললেন যে তিনি মনে করেন যে এই বিএনপি সরকার যে জুলাইয়ের স্পিরিটকে, জুলাইয়ের যে প্রতিশ্রুতি, সেগুলোকে ধারণ করছে না, গণভোটের রায় মানছে না, অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করছে না। এখন এমনকি ইউনূস, আসিফ নজরুল এদেরও আবারও পথে নেমে আসা উচিত। কাজেই মনে রাখতে হবে, ক্ষমতার কেন্দ্রে ছিল যে পক্ষটি, তার একটি অংশ জাতীয় নাগরিক পার্টি এখনো রাজনীতিতে সক্রিয়। ডক্টর ইউনূস গ্রামীণে ফিরেছেন, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন, রিজওয়ানা হাসান বেলায় ফিরেছেন, তারা ছবি দিচ্ছেন তাদের সংস্থাগুলো থেকে বা কাজের জায়গায় ফিরে যেয়ে। কিন্তু মনে রাখতে হবে, ক্ষমতায় আবার ফিরতে তারা সকলেই প্রস্তুত আছেন, এবং সেই সক্রিয় রাজনৈতিক পক্ষটিকে এখন গুছিয়ে নেওয়ার কাজ, দায়িত্ব হাতে নিয়েছে নাহিদ ইসলাম সহ তরুণ নেতারা। জাতীয় নাগরিক পার্টিকে যে প্রস্তুত হয়ে উঠতে হবে
উমরা থেকে ফিরে নাহিদ ইসলাম সে কথাটা তখন আরো স্পষ্ট করে বলেন যখন তিনি বলেন যে এ সরকার তো জাতীয় ঐক্যমত্যের সরকার ছাড়া বেশি দিন ক্ষমতায় শান্তিতে থাকতে পারবে না, কারণ খুব শিগগিরই জ্বালানির এই সংকটে অর্থনৈতিক মন্দা দেখা দেবে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে অর্থনৈতিক মন্দার মধ্যে জনমনে যে অসন্তোষ তৈরি হবে, তখন জাতীয় ঐকমত্যের মাধ্যমে সরকার পরিচালনা না করলে এই সরকার বিপদে পড়বে এবং মানুষ বিকল্প খুঁজবে। নাহিদ ইসলামদেরকে তাদের গুরুরা এ কথাটা পরিষ্কার বুঝিয়েছেন যে বৈশ্বিক যে পরিস্থিতি সেটাও অনুকূল এই বিরোধী রাজনৈতিক শিবিরকে শক্তিশালী করবার জন্য। একদিকে জামায়াতকে পশ্চিমা পক্ষ ভারত কোনো বিকল্প বলে মনে করে না, অন্যদিকে বিএনপির প্রতি জন অসন্তোষ যখন তুঙ্গে উঠবে, মানে হামে একের পর এক শিশু মারা যাচ্ছে, শত শত শিশু মারা যাচ্ছে, টিকা ব্যবস্থাপনা কিংবা হাসপাতাল ব্যবস্থাপনা কোনো কিছুই তারেক রহমান সরকার বিএনপি সরকার সামাল দিয়ে উঠতে পারবে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হলো এক দফা ব্যাপক সংকট সৃষ্টির মাধ্যমে। এরপর এই সংকট যখন আরো দীর্ঘায়িত হবে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে, তখন সেই জ্বালানি সংকট কি করে সামাল দেবে বিএনপি সরকার, সে বিষয়েও তাদের কোনো পরিকল্পনা বা কোনো বিবেচনার কথা জানা যাচ্ছে না। এই অবস্থায় ওই পক্ষটি নিশ্চিতভাবে নাহিদ ইসলামদেরকে আশ্বাস দিচ্ছেন যে তারা যেন গুছিয়ে বসে থাকে, অপেক্ষা করে যে কোনো সময় আবারও রাজপথে আন্দোলন হলে যাতে বিকল্প হিসেবে তখন নাহিদ ইসলামরা দাঁড়িয়ে যেতে পারেন প্রবল শক্তি নিয়ে। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি কথা বলেছেন যে গণভোটের রায় যে সরকার মানে না সে সরকারকে তারা যেমন অবৈধ বলতে চান, তেমনি তারা স্পষ্ট করে বলেছেন আমরা কোনো সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও সময় নেব না। 69-এর অর্জন রক্ষা করা যায় নাই, 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, 24-এর অর্জন রক্ষা না হলে আবার 26-27-এই এরকম যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তারা স্থানীয় নির্বাচন করতে চায়, কিন্তু বিএনপি এখন স্থানীয় নির্বাচন দিতে চায় না। কিন্তু তারা বোঝে দলে তাদের যথেষ্ট যোগ্য ব্যক্তিও নাই যাদেরকে তারা দর কষাকষি করে ভাগাভাগি করে ক্ষমতার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারে। সে কারণে বিভিন্ন সিটি কর্পোরেশনের বেশিরভাগগুলোতেই তারা তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বটে, কিন্তু ধরুন ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে যোগ্য প্রার্থীদের তারা আবেদনপত্র দিতে বলেছে। মানে জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত হতে চায়, কিন্তু ঢাকা দক্ষিণেই তারা দেখছে যে কাউন্সিলর পদে দেওয়ার মতো তাদের যথেষ্ট যোগ্য প্রার্থী নাই। কাজেই কোনো রাগঢাক না করে তারা প্রার্থিতার আবেদন পত্র দাখিল করতে অনুরোধ করেছে পত্রিকায় ঘোষণা দিয়ে। এই জাতীয় নাগরিক পার্টি এখন লোক খুঁজতে এতটাই মরিয়া হয়েছে যে তারা কিন্তু জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করবার নামে জামায়াতে ইসলামীর আরো যেসব ভাগ আছে বিভিন্ন নামে, যেমন ধরুন 2020 সালে জামায়াতে ইসলামীর প্রথিতযশা নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বেরিয়ে তার সঙ্গে তাজুল ইসলাম, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তারা বেরিয়ে এসে যে এবি পার্টি গঠন করলেন, আমার বাংলাদেশ পার্টি, যার এখন প্রধান মুখ ব্যারিস্টার ফুয়াদ আর মঞ্জু সাহেব, সেই এবি পার্টি নেতারা এসে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টিতে। এরই মধ্যে আপ বাংলাদেশ, যেই আপ বাংলাদেশ গঠিত হলো এনসিপি গঠিত হওয়ার পর, কারণ তখন নাহিদ ইসলামরা বললেন কিছুতেই তারা ছাত্র শিবিরের নেতাদেরকে জাতীয় নাগরিক পার্টিতে ঢোকাতে চান না, ঢুকিয়ে বিতর্কের মুখে পড়তে চান না। সেই কারণে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের দুই সভাপতি আলী হাসান জুনায়েদ আর রাফে সালমান রিফাত তখন আপ বাংলাদেশ গঠন করেছিলেন। এই রাফে সালমান রিফাত, এই আলী হাসান জুনায়েদ, এরা কিন্তু রীতিমতো পুরো জুলাই আগস্টের আন্দোলনে নাহিদ ইসলাম জনগণের সামনে এসে কি ভিডিও বার্তা দেবেন বা সামনে সমাবেশে দাঁড়িয়ে কি বলবেন সেসবের খসড়া করা থেকে শুরু করে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ পর্যন্ত সবকিছুই তারা করেছিলেন। অথচ এই এনসিপি শিবিরের কাছ থেকে দূরে থাকতে তাদেরকে ফেব্রুয়ারিতে দলে নেয় নাই। এখন
আপ বাংলাদেশ বিলুপ্ত করে ছাত্র শিবিরের সব সাবেক নেতারা যে দল গঠন করেছিলেন তারা দলে দলে এসে যোগ দিয়েছেন এনসিপিতে। এনসিপিতে 44 জন যোগ দিয়েছেন এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। এবং এই যে 44 জনের যোগদান সেটাকে ব্রডার অ্যালায়েন্স বা বৃহত্তর ঐক্য হিসেবে অভিহিত করেছেন এনসিপির নেতারা। এনসিপি তাদেরকে 3 দল, প্ল্যাটফর্ম ও সংগঠনের 44 জন নেতা কর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এনসিপির ভেতরে একটা চঞ্চলতা সৃষ্টি হয়েছে যে এরা সকলে মিলে যুক্ত হয়ে বেশ কিছু পরিচিত মুখ যদি একত্র হতে পারেন তাহলে বিএনপিকে যে কোনো ঝাঁকি দিলেই তারা এই দলটিকে নিয়ে বিকল্প শক্তি হিসেবে ক্ষমতার কেন্দ্রে চলে যেতে পারবেন। এনসিপিতে যে দলে দলে বিভিন্ন দল থেকে এসে ব্যক্তিবর্গ যুক্ত হবেন এই খবরটা গত কয়েক সপ্তাহ ধরেই সংবাদ মাধ্যমে ছিল। ডেইলি ক্যাম্পাস প্রথম এই খবরটি করে যে এনসিপিতে রুমিন ফারহানা, জুনায়েদ, রাফে সহ অর্ধশত জুলাইয়ের পরিচিত মুখ যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। 9 এপ্রিলের এই খবরটি অনুযায়ী কিন্তু এরই মধ্যে প্রায় অর্ধশত নেতাকর্মী যোগ দিয়েছেন বটে। যোগ দিয়েছেন আলী হাসান, জুনায়েদ, রাফে সালমান, রিফাতের মতো ছাত্র শিবিরের সাবেক শীর্ষ নেতারা। তবে এখনো রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি সম্প্রতি বলেছেন যে তাকে নাকি এনসিপি নেতারা বলেছিলেন যে আপা আসেন আমাদের সাথে দলে যোগ দেন, তবে তিনি হেসে বিষয়টা উড়িয়ে দিয়েছেন। রুমিন ফারহানা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারেন এনসিপির এই যে বিএনপির বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠার ক্ষেত্রে। আগামী দিনগুলোতে এনসিপির ছাতার তলে আরো অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এসে যুক্ত হতে পারেন। বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে তাদের পেছনে নিশ্চিতভাবে এমন পৃষ্ঠপোষক আছেন যারা বলছেন বিএনপি সরকার খুব শক্তপোক্ত হয়ে বসবার আগেই তার টালমাটাল অবস্থাতেই তাকে টলিয়ে দেওয়া যায় কিনা এবং তার কাছ থেকে ক্ষমতার আরো হিস্সা আদায় করে নেওয়া যায় কিনা সে বিষয়টি পরখ করে দেখতেও এনসিপির আরো শক্তি সঞ্চয়, আরো লোকবল বৃদ্ধি ছাড়া সামনে কোনো গতি নেই।